আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আজকের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও দৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর। শেখ হাসিনার সঙ্গে একসাথে কাজ করার ঘোষণা নরেন্দ্র মোদীর। পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে জড়িত বাংলাদেশিদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চেয়েছে হাইকোর্ট। এবং ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারা দেশে বৃষ্টি, রাজধানীতে তীব্র যানবাহন সংকট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আজকের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসায় সাংবাদিকদের কথা জানান। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ঢাকাই চলচ্চিত্রের এক নায়িকাকে অশ্লীল মন্তব্য ও ধর্ষণের হুমকি দেন ডাক্তার মুরাদ। তার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর অপসারণ দাবি ও তার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ডাক্তার মুরাদের ফোনালাপের ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান ওবায়দুল কাদের। এরপরই ডাক্তার মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা আজ রাত 8টার সময় পৌঁছে দিয়েছি। ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় আগামীতে দুই দেশের বন্ধন দীর্ঘস্থায়ী হবে বলেও আশা করেন তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। 1971 সালের 6 ডিসেম্বর স্বাধীন দেশ হিসেবে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। দিনটিকে মৈত্রী দিবস হিসেবে পালন করছে দুই দেশ। ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে নয়াদিল্লিতে অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। এতে 71-এ বাংলাদেশের জনগণের প্রতি ভারতের উদারতার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I also remember with great gratitude the sacrifices of the members of the Indian Armed Forces and its people in our liberation war. ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেন প্রধানমন্ত্রী। Today, our grand partnership has matured, taking dynamic, comprehensive, and strategic shape, and is based on sovereignty, equality, trust, and mutual respect. The relationship between Bangladesh and India is anchored in history, culture, language, and shared values of secularism, democracy, and countless other harmonies. আগামী দিনেও দুই দেশের জনগণ তাদের দৃষ্টিভঙ্গি ও ধারণাকে বাস্তবতায় পরিণত করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। আপেল মাহমুদ, এটিএন বাংলা। এটা আদর্শের মিল, এটা নীতির মিল।
বাংলাদেশ এবং ভারতের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একসাথে কাজ করার কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ ও ভারতের মৈত্রী দিবস উপলক্ষে এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন। যৌথভাবে দুই দেশে 50 বছরের বন্ধুত্বকে স্মরণ ও উদযাপন করছে বলেও জানান নরেন্দ্র মোদী। 1971 সালের 6 ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত। এরপর থেকে দিনটি কূটনৈতিক সম্পর্কের মৈত্রী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা আরও বড় করে উদযাপন করতে চায় বাংলাদেশ। 6 ডিসেম্বর ভারত ও ভুটান বাংলাদেশকে প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার 50 বছর পূর্তির আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন একথা জানান। এ সময় ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে নতুন দেশের সম্ভাবনা তৈরি হয়েছিল বলেই 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। 6 ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি তাৎপর্যময় দিন। এই দিনেই বাংলাদেশের ঐতিহাসিক প্রথম স্বীকৃতি মেলে ভারত ও হিমালয় রাষ্ট্র ভুটানের কাছ থেকে। প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার 50 বছর পূর্তি উপলক্ষে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71 আয়োজন করে আলোচনা সভার। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন এক উচ্চতায়। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রাম কোনো বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ ছিল না, এটা ছিল জনযুদ্ধ। পাকিস্তানের আগ্রাসনের কারণে আমাদের স্বাধীনতাটা এসেছে। আমাদের যে সম্পর্ক সৃষ্টি হয়েছে, ভারতের আপনার জনগণ, ভারতের সোলজার আমাদের সাথে রক্ত দিয়েছে, এই রক্তের সম্পর্কটাকে আরো গভীরভাবে আমরা উদযাপন করতে চাই। আমরা যে মুক্তিযুদ্ধটা করেছি, এই মুক্তিযুদ্ধটা কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল না, এটি জনযুদ্ধ ছিল। অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী বলেন, বঙ্গবন্ধুর জোরালো নেতৃত্বের কারণে স্বাধীনতা সংগ্রামে ভারত বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। এ সময় ভুটানের রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক অটুট থাকবে। It was clearly a people's war. It was not a few people who were protesting against the government. It was that the spirit of a nation had been awakened by Bangabandhu. That was very powerful, and it resonated with the leadership in India. We are confident that the relationship between the two countries will grow from strength to strength. And also this year, Bhutan and Bangladesh celebrates the 50 years of friendship. অনুষ্ঠানে ভুটান ও ভারতের ঐতিহাসিক স্বীকৃতি উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ আনুষ্ঠানিকভাবে স্মারক ডাক টিকিট অবমুক্ত করে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর ওপর নির্মিত বায়োপিক আগামী মার্চে মুক্তি পাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর তেজগাঁওয়ে বিএফডিসিতে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক চলচ্চিত্রের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণের সময় তিনি একথা জানান। এটি একটি যুগান্তকারী সিনেমা হবে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বায়োপিকটি মুক্তি পেলে বঙ্গবন্ধুর সংগ্রাম, ত্যাগ ও স্বপ্নের বাস্তবায়ন সহ অনেক অজানা তথ্য নতুন প্রজন্মের কাছে উঠে আসবে। এই ছবি মুক্তি পেলে বঙ্গবন্ধুর যে সংগ্রাম, বঙ্গবন্ধুর যে ত্যাগ, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন, সেগুলো আসলে মানুষ বাস্তব রূপে দেখতে পাবে এবং সেটি আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করার ক্ষেত্রে, নতুন প্রজন্মকে ইতিহাসের সঠিক তথ্য জানানোর ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারে। পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে জড়িত বাংলাদেশিদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী 9 জানুয়ারির মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউকে প্রতিবেদন দিতে বলেছে আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। হুমায়ুন চিশতির রিপোর্ট। বিশ্বজুড়ে করফাকি ও অর্থ পাচারের তথ্য নিয়ে 2016 ও 2017 সালে পানামা পেপারস ও প্যারাডাইস পেপারস প্রকাশিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। বাংলাদেশের 29 ব্যক্তি ও 14টি প্রতিষ্ঠানের নাম উঠে আসে ওই দুই তালিকায়। রোববার তালিকায় থাকা 43 ব্যক্তি প্রতিষ্ঠানের নাম হাইকোর্টে জমা দেয় দুদক। সোমবার শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে জানান, অর্থ পাচার রোধে এ পর্যন্ত 8টি মামলা করেছে সিআইডি।
তবে আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে মাত্র 8টি মামলা হলেও প্রতিবেশী দেশ ভারতে দুর্নীতির তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হয়েছে। দৃশ্যমান ও বড় ধরনের ব্যবস্থা না নিলে অর্থ পাচার থামানো যাবে না বলেও মন্তব্য করেন হাইকোর্ট। পানামা পেপার এবং প্যারাডাইস পেপার যখন এটা ডিসক্লোজ হয়েছে 2016 এবং 17-এ, তখন ভারতে ইনস্ট্যান্টলি সেখানে ভারত গভর্নমেন্ট একটা স্পেশাল টিম করে সেটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। কিন্তু আমাদের দেশে মাল্টিপল ইনঅ্যাকশনই বোঝা যাচ্ছে যে ওনারা ডেলিভারেটলি এই একটা নেগলিজেন্স এখানে ইনভলভ রয়েছে। কোর্ট আজকে ডিএফআইইউ এবং সিআইডিকে অর্থ পাচার বন্ধে কি পদক্ষেপ নিচ্ছে তারা সেই বিষয়ে রিপোর্ট তলব করেছে। দুদকের আইনজীবী আদালতকে জানান, আইনি সীমাবদ্ধতার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এদিকে তথ্য চাওয়ার পরও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU দুদককে তা সরবরাহ করছে না। আইনি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কাছে কাগজ চেয়েছি। অফশোর ব্যাংকিংয়ের যে কাগজ, বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সম্পত্তি যে ওরা বিদেশি কিনেছে তার আমরা কিছু ডেটা চেয়েছি। সেইখানে সেই কাগজগুলো যদি আমরা না পাই আমরা কিভাবে প্রসিড হব? শুনানিতে আদালত বলেন, আমাদের দেশে দুর্নীতি বিরোধী কোনো সংগঠন নেই। ভারতে এ জাতীয় সংগঠনগুলোর উদাহরণ টেনে হাইকোর্ট বলেন, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক শঙ্কর কুমার। একই সাথে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। গত বুধবার রাজধানীর ইশাখা হোটেল থেকে আব্বাসকে গ্রেপ্তার করে র্যাব। রাজশাহীর সিটি গেটে বঙ্গবন্ধুর মুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে এই মামলা করা হয়। একই অভিযোগে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় আব্বাসকে। মেয়র পদেও তার প্রতি অনাস্থা জানান পৌরসভার সব কাউন্সিলর। আরও কারা কারা জড়িত আছে আরও তথ্য উপাত্ত উদ্ঘাটন করার জন্য আয়ো সাহেবকে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং সেই সাথে তিনি যে জামিনের দরখাস্ত করেছিলেন সেইটা নামঞ্জুর করেছেন। করোনায় দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 28,005 জনে। মৃতদের মধ্যে 2 জন পুরুষ ও 2 জন নারী। সবশেষ 24 ঘন্টায় 19,237টি নমুনা পরীক্ষায় 277 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 1.44%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় জেলাসহ রাজধানীতে 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ফলে দিনভর ঢাকার রাস্তায় ছিল তীব্র যানবাহন সংকট ও যানজট। নগরীর বিভিন্ন সড়কে কাদা পানি জমে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে অবস্থার উন্নতি হতে পারে। শফিউল আলম সুজনের রিপোর্ট। হেমন্তের আকাশে বর্ষার ঘনঘটা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত 2 দিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। কখনো হালকা আবার কখনো মাঝারি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। অফিসগামী ও জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারাও পড়েছেন বিপাকে। দীর্ঘ সময় ধরে যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়েছে। অনেকে যানজটে পড়েছেন রাস্তায়। আর আজকে তো ভোগান্তি তো আরো বেশি, কারণ বৃষ্টির ওয়েদারে তো কি বলবো, এটা এখন নিত্যদিনের অভ্যাস। মানে আমি উত্তরা থেকে এসেছি, পুরোটা রাস্তায় জ্যাম। আমি এয়ারপোর্ট থেকে আসছি, প্রায় 2.5 ঘন্টা লাগছে এখান পর্যন্ত। এমনিতেই রাস্তাগুলো ভাঙা, আর তাছাড়া মানে বৃষ্টির কারণে আরো বেশি সমস্যায় পড়তে হয়েছে। কিছু কিছু জায়গায় হাঁটুর উপর পর্যন্ত পানি, রিক্সাও যাইতে চাচ্ছে না। 20 মিনিটের উপরে হয়ে গিয়েছে, অপেক্ষা করছি, এখন পর্যন্ত বাস আসছে না। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আসার আগেই দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে অতিক্রম করতে পারে। এর প্রভাবে রাজধানী সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের উপকূলে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি। যেন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ঢাকায় 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতটা আজকেও থাকবে এবং আজ সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। আপাতত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও এ মাসের মাঝামাঝি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। শফিউল আলম সুজন, ATN বাংলা, ঢাকা।
শুধু দুর্নীতি নয়, গণমাধ্যমে সরকারের সফলতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর একটি হোটেলের টাইমস অব বাংলাদেশের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সঠিক সংবাদ প্রকাশের পাশাপাশি গণমাধ্যমের কাছে আশা অনেক বেশি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমালোচনা হলেও তিনি মূল ট্র্যাকেই রয়েছেন। সরকারের যে সাকসেস অনেকখানি ডিপেন্ডও করে মিডিয়ার উপরে। তারা যদি সরকারের ভালো দিকগুলো তুলে ধরে, তারা সরকারের সফলতাগুলো তুলে ধরে, তাহলে পরে সে সরকারেরও সুনাম হয়। আবার সরকারের যেখানে গ্যাপ হয়েছে, বিচ্যুতি হয়েছে, সেগুলো তুলে ধরলেও সঠিকভাবে সরকার সেগুলোকে সামলে নিতে পারে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নবনির্মিত অনন্ত সমরে ভাস্কর্য সহ 4টি স্থাপনা উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন তিনি। 4টি স্থাপনার মধ্যে রয়েছে অ্যানেস্থেলিয়া বহির্বিভাগ, চক্ষু অপারেশন থিয়েটার, লেজার ভিশন কেন্দ্র এবং স্লিপ ল্যাব। মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের সদস্যদের আত্মত্যাগ এবং করোনাকালে চিকিৎসা সেবা দিতে গিয়ে আত্মোৎসর্গকারী সদস্যদের স্মৃতি স্মরণীয় করে রাখতে হাসপাতালের অনন্ত সমরে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে 4 বছরের কারাদণ্ড দেয়ায় সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। জান্তা সরকার নিয়ন্ত্রণাধীন আদালতের এই রায়কে অন্যায় বলে সমালোচনা করেছে বিভিন্ন দেশ। একে লজ্জাজনক বিচার বলে অভিহিত করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাশেলেট। একই ধরনের প্রতিক্রিয়া জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এ অবস্থায় সব রাজনৈতিক নেতাকে মুক্তি দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। করোনার স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং ভিন্ন মতে উস্কানি দেয়ায় অং সান সুচিকে এই সাজা দেয় মিয়ানমারের আদালত। তার বিরুদ্ধে আরও 10টি অভিযোগ বিচারাধীন। সেগুলোতে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে অং সান সুচির। বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। বৃষ্টির কারণে মিরপুর টেস্টের 3য় দিনের খেলাও পণ্ড হয়েছে। আবহাওয়া ভালো থাকলে আজ 4র্থ দিনের খেলা শুরু হবে সকাল 9:30টায়। এর আগে সোমবার সকাল থেকেই অবিরাম বর্ষণের কারণে ম্যাচ রেফারি দলকেই টিম হোটেলে থাকার পরামর্শ দেন। দ্বিতীয় দিন খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তান প্রথম ইনিংস করে 2 উইকেটে 188 রান। জানাবো পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্ব শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রা। শেষ দিকে এসে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন 2 খেলোয়াড়। তবে তাদের নাম প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2 খেলোয়াড়ের করোনা শনাক্তের পরেই আইসোলেশনে রাখা হয়েছে পুরো দলকে। তবে তাদের শরীরে করোনার কোনো ধরন রয়েছে তাও পরিষ্কারভাবে জানা যায়নি বিসিবি। কোয়ারেন্টাইনের শেষ দিন সোমবার নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তবে দেখা না করেই ফেরত আসতে হয় বোর্ড প্রধানকে। প্রথমবারের মতো নারী ক্রিকেটাররা ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ায় খুবই উৎফুল্ল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। নারী ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের সময় তিনি কথা জানান। এদিকে পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ছুটি মঞ্জুর করেছে বিসিবি। এছাড়া আগামী মাসের শেষ দিকে শুরু হবে বিপিএল এর আসর। পরাগ আরমানের রিপোর্ট। এর আগে 2বার ওয়ানডে বিশ্বকাপে অংশ নিলেও বাছাই পর্বেই থেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার ঘটেছে অবস্থার উন্নতি। বিশ্বকাপ বাছাই পর্বের খেলা চলছিল জিম্বাবুয়েতে। হঠাৎ করেই করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ে। আক্রান্ত হন শ্রীলঙ্কার 7 ক্রিকেটার।
তাতে বাছাই পর্ব বাতিলই করে দেয় আইসিসি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকায় বিশ্বকাপে খেলার সুযোগ পায় লাল সবুজের দল। এতেই স্বপ্নপূরণ হয় বাংলাদেশের নারীদের। ওরা ভালো খেলেছে এবং সেই জন্য ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা বিরাট খুশির খবর যে মেয়েরা এবার সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলো। মাননীয় প্রধানমন্ত্রী উনিও প্রত্যেক দিনের খেলার মানে প্রত্যেকটা রেজাল্টের সাথে সাথে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি ওনার কথা বলেছেন, আমি আবার মেয়েদেরকে জানিয়েছি সব। এদিকে আগামী 9 ডিসেম্বর নিউজিল্যান্ডের সঙ্গে 2টি টেস্ট খেলতে ঢাকা ছাড়বে টাইগাররা। সেখানে গিয়ে সপ্তাহখানেকের কোয়ারেন্টাইন। তারপর নতুন বছরের প্রথম দিনই খেলতে হবে টেস্ট ম্যাচ। পারিবারিক কারণে এই সফর থেকে ছুটি চাওয়া সাকিবের আবেদন মঞ্জুর করেছে বোর্ড। রেস্ট দিয়ে খেলানো ব্যাপারটা হচ্ছে যার রেস্ট দরকার তাকে তো রেস্ট দিতেই হবে। এখন ইম্পর্টেন্ট খেলোয়াড় বা কি খেলোয়াড় হোক বা না হোক, বাট ওর ব্যাপারটা ইজ ডিফারেন্ট। ও তো আর ইনজুরিতে বা রেস্টও চাইনি। বিসিবি সভাপতি জানান 8টি দল বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলেও 6টি দল নিয়ে জানুয়ারি মাসের শেষ থেকে শুরু হবে বিপিএল আসর। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আজকের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও দৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর। শেখ হাসিনার সঙ্গে একসাথে কাজ করার ঘোষণা নরেন্দ্র মোদীর। পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে জড়িত বাংলাদেশিদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চেয়েছে হাইকোর্ট। এবং ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারা দেশে বৃষ্টি, রাজধানীতে তীব্র যানবাহন সংকট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।